সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শ্যামল চন্দ্র দাস, প্রধান শিক্ষক, আহমেদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, কমলগঞ্জ, মৌলভীবাজার। আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে ইংরেজি। আমি ইংরেজি ক্লাসে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে রাইট ফর্ম অফ দি ভার্বস। এই কথাটা বলতে বোঝাচ্ছে রাইট অর্থ সঠিক, ফর্ম অর্থ গঠন, অফ দি ভার্বস, ভার্বসের সঠিক গঠনটা আমরা ব্যবহার শিখব। পরীক্ষাতে একটি প্রশ্ন আসে, গ্রামাটিক্যাল একটি প্রশ্ন হচ্ছে ইউজ অফ দি রাইট ফর্ম অফ দি ভার্বস, ভার্বের সঠিক ব্যবহারটা আমরা ব্যবহার করব। সাপোজ আমরা একটি প্রশ্ন আমরা দেখি পরীক্ষাতে কীভাবে প্রশ্ন আসে। He read the Quran every day. He read the Quran every day. সে প্রতিদিন কোরআন পড়ে। এখানে রিড ভার্ব ইন ব্র্যাকেট, এর অর্থ হচ্ছে ভার্বটি গোল দেওয়া আছে। এই ভার্বের সঠিক ব্যবহার আমরা করব, এটাই আমাদের আজকের আলোচনার বিষয়। হি রিড দি কোরআন, এই রিড ভার্বটা ভুল আছে, এটা সঠিক ফর্ম, সঠিক গঠনটা আমরা ব্যবহার শিখব। ভার্বের সঠিক ব্যবহার শিখতে হলে যে কাজটুকু আমাদেরকে এর পূর্বে জানা প্রয়োজন সেই বিষয়ে আমি দুটি কথা বলবো। আমরা সেন্টেন্স জানি 5 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। আজকে আমরা দুইটি সেন্টেন্স নিয়ে কথা বলবো, অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্স আবার দুই ভাগে বিভক্ত, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। এই দুইটা বিষয়ে আমরা আলোচনা করবো, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। এই রাইট ফর্ম অফ দি ভার্বসের নিয়ম শেখার আগে এই দুইটা কাজ আমরা শিখে নেব। আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ যখন করব তখন আমরা দেখব অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে যে কাজটুকু আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র। এটা বোধক অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভের একটা অংশ অ্যাফার্মেটিভ। এটাকে আমরা নেগেটিভ করব, নট ট্রান্সফরমেশন। আমরা শুধু তার নেগেটিভ করবো, স্ট্রাকচারটা চেঞ্জ করবো। আমরা যখন ট্রান্সফরমেশন করব তখন শর্ত হচ্ছে অর্থ পরিবর্তন হবে না, কিন্তু স্ট্রাকচার পরিবর্তন হবে। আর এই ক্ষেত্রে অর্থ পরিবর্তন হবে, স্ট্রাকচারও পরিবর্তন হবে। সেই কাজটা আমরা করব। একটা নিয়ম হচ্ছে সাবজেক্টের পরে যখন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শেল, উইল, ক্যান, মে, শুড, উড, কুড, মাইট ইত্যাদি যে কোনো একটি থাকবে, এদেরকে নেগেটিভ করতে হলে এর পিছনে এর পরবর্তীতে এন, অর, কি, নট লিখে দিলেই নেগেটিভ হয়ে যাবে। এই কাজটা আমরা জানলাম। যদি এই সাবজেক্টের পরে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার ইত্যাদি কোনোদিন থাকে না, সেই ক্ষেত্রে নেগেটিভ করলে আমি কি করব? আই লিভ ইন দ্য টাউন, আমি শহরে বাস করি। সাবজেক্টের পরে ভার্ব আছে, এই দুইটির মধ্যে কেন এম, ইজ, আর উল্লেখিত যেগুলো বললাম এর একটিও নেই। সেক্ষেত্রে প্রেজেন্ট টেন্স হইলে নেগেটিভ করব, ডু নট অথবা ডাজ নট দিয়ে। ডু নট অথবা ডাজ নট। যে সময় ভার্বের শেষে এস বা ইএস থাকবে না তখন হবে নেগেটিভ করলে আই ডু নট, শুধু ডু নট লিখে দিলাম। যখন ভার্বের শেষে এস বা ইএস থাকবে না তখন ডু নট। যদি ভার্বের শেষে এস বা ইএস থাকে তাহলে লিখতে হবে ডাজ নট। আমরা আরেকটি বাক্য লিখি, হি লিভস ইন এ ভিলেজ, সে একটি গ্রামে বাস করে। হি লিভ ইন এ ভিলেজ, হি লিভস। সেই ক্ষেত্রে সাবজেক্টের পরে এম, ইজ, আর নেই, কিন্তু সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্স, কিন্তু ভার্বের সাথে এস অথবা ইএস আছে, এক্ষেত্রে এস আছে। সেটাকে নেগেটিভ করতে হলে হি ডাজ নট, হি ডাজ নট। উল্লেখ্য যে বাক্যে ডাজ নট অথবা ডাজ ব্যবহৃত হবে সেই বাক্যে মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে না।
এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। হি ডাজ নট লিভ হবে। প্রশ্নে ছিল লিভস, আমরা নেগেটিভ করতে সময় ডু এর সাথে ডাজ ব্যবহার করেছি, এইখানে এস যুক্ত করতে হবে না। হি ডাজ নট লিভ ইন এ ভিলেজ। আমি রাইট ফর্ম ভার্বসের আলোচনা যাওয়ার আগে এই দুইটি কথা আমরা উল্লেখ করলাম। একটা কথা হচ্ছে নেগেটিভ করাটা আমরা শিখলাম। এবার আমরা একই কাজ করব ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ করতে হলে আগের মতোই, আগে যে কথাটা বলেছি যে সাবজেক্টের পরে এম ইজ আর, ওয়াজ ওয়ার, শেল উইল, ক্যান, মে, শুড, উড, কুড, মাইট এদের যে কোনো একটি থাকলে এটাকে ইন্টারোগেটিভ করতে হলে সাবজেক্টের আগে এই কথাটা লিখে ফেলব। আর যেমন আমরা উদাহরণস্বরূপ বলি হি ইজ প্লেয়িং ফুটবল, হি ইজ প্লেয়িং ফুটবল, সে ফুটবল খেলিতেছে। সাবজেক্টের পরে ইজ আছে। এম ইজ আর, ওয়াজ ওয়ার, শেল উইল, ক্যান, মে, শুড, উড, কুড, মাইট এদের যে কোনো একটি থাকলে সেটাকে ইন্টারোগেটিভ করতে হলে ওইটাকে সাবজেক্টের আগে নিয়ে আসবো। সেক্ষেত্রে এই সেন্টেন্সের ইন্টারোগেটিভ হবে ইজ হি, ইজ হি। বাকি স্ট্রাকচার সব ঠিক। ইজ হি প্লেয়িং ফুটবল, প্রশ্ন বুঝে বুঝছেন। সেম নেগেটিভের মতো যদি সাবজেক্টের পরে এম ইজ আর উইল না থাকে, সেটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে তাকে ইন্টারোগেটিভ করতে হলে প্রেজেন্ট টেন্সে ডু অথবা ডাজকে সাবজেক্টের আগে ব্যবহার করতে হবে। ডু অথবা ডাজকে। সে নেগেটিভের মতো কথা, যদি ভার্বের সাথে এস থাকে তাহলে ডাজ আসবে, আর এস না থাকলে আমরা ডুকে সাবজেক্টের আগে নিয়ে আসবো। যেমন আই লিভ ইন দ্য টাউন, যদি সেটাকে আমরা ইন্টারোগেটিভ করি তাহলে ডু আসবে, ডুটা সামনে আসবে। ডু আই লিভ ইন দ্য টাউন। হি লিভস ইন এ ভিলেজ, এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি ডাজটা সামনে আসবে। ডাজ, ডাজ হি লিভ আগের কথা। ডাজ ব্যবহৃত হলে মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে না। আমরা অ্যাফার্মেটিভ এবং নেগেটিভে এর বেশি কথা আর আমরা এখানে বললাম। এখন আমরা দেখব এই অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ আর ইন্টারোগেটিভ এই তিনটা বিষয়ের আলোকে রাইট ফর্ম ভার্বসে কি জাতীয় প্রশ্ন থাকতে পারে এর এক দুটি উদাহরণ আমরা লক্ষ্য করব। আমরা রাইট ফর্ম ভার্বসের এক উদাহরণ দেখি। দি গার্ল গার্ল নট প্লে এভরিডে। এখানে প্লে কথাটা, প্লে শব্দটি, প্লে ভার্বটি ইন ব্র্যাকেট দেওয়া আছে। এর মানে হচ্ছে প্লে ভার্বটি ভুল আছে। এই ভুল বাক্যটাকে আমরা শুদ্ধ করতে হবে। রাইট ফর্ম অফ দি ভার্বস। আমাদের কাজটা হচ্ছে এই বাক্যে ব্র্যাকেটে যে ভার্বটা দেওয়া আছে এই ভার্বের গঠনটা ভুল, এটাকে আমরা শুদ্ধ করতে হবে। এক্ষেত্রে লক্ষ্য করতে হবে বাক্যে নট লেখা আছে। নট মানে একটু আগে আমরা যেটা বলেছি যে নেগেটিভ করতে হবে। যেহেতু দি গার্ল বালিকাটি, একটি বালিকা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এভরিডে আছে, সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেই ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। কিন্তু প্রশ্নে নট লেখা আছে, সেহেতু এই বাক্যটিকে আমরা নেগেটিভ করতে হবে। নেগেটিভ করতে হলে কিছুক্ষণ আগে আমি যে নিয়মটা বলেছি, দি গার্ল ডাজ নট প্লে এভরিডে। আমাদের কাজটা কি হচ্ছে, বাক্যে ডাজ অথবা ডাজ নট ব্যবহৃত হলে মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে না। রাইট ফর্ম ভার্বসে সেন্টেন্সের শেষে রেগুলারলি, এভরিডে এই জাতীয় যদি শব্দ ব্যবহৃত হয় তাহলে আমরা বুঝবো সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেই ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। বাক্যটি যদি নেগেটিভ হয় অর্থাৎ নট শব্দ যদি যুক্ত থাকে বাক্যের মধ্যে, প্রশ্নের মধ্যে, তাহলে আমরা সেটাকে নেগেটিভ করতে হবে। এই দি গার্ল বালিকাটি একটি বালিকা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা নেগেটিভ করেছি ডাজ নট। এবার আমরা দেখব ইন্টারোগেটিভ
রাইট ফর্ম ভার্বসে ইন্টারোগেটিভের কি ব্যবহার আমরা থাকতে পারি, এরকম একটা আমরা উদাহরণ এই মুহূর্তে আমরা পড়ব। আমরা এই একই উদাহরণ দিয়ে বলতে পারি শেষে যখন আমরা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার দেখব, বাক্যের শেষে যখন প্রশ্নবোধক চিহ্ন দেখব, এই প্রশ্নবোধক চিহ্ন দেখলেই আমরা বুঝব সেন্টেন্সটি ইন্টারোগেটিভ হবে। আবার এই ক্ষেত্রে লক্ষণীয় হচ্ছে ইন্টারোগেটিভ করতে হলে কিছুক্ষণ আগে আমি যে নিয়মগুলো বলেছি সেই ক্ষেত্রে সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করব, তার স্ট্রাকচার অনুযায়ী ডু অথবা ডাজ বাক্যের সামনে ব্যবহার করতে হবে। এখানে দি গার্ল বালিকাটি শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন বলছে সেন্টেন্সটা ইন্টারোগেটিভ হবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু আমরা বাক্যে প্রথমে ডাজ ব্যবহার করব। ডাজ দি গার্ল প্লে এভরিডে, শেষে প্রশ্নবোধক চিহ্ন। লক্ষণীয় বিষয় হচ্ছে বাক্যে ডাজ ব্যবহৃত হয়েছে, মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়নি। আমরা রাইট ফর্ম ভার্বসে কিভাবে নেগেটিভ এবং ইন্টারোগেটিভের প্রশ্ন থাকতে পারে এই একটা আলোচনা করলাম। এই দিয়ে যে দুইটি উদাহরণ দিলাম সেই উদাহরণগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। এখন আমি যে কথাটা বলবো, ফার্স্ট ইনডিফিনিট টেন্স হলে ফার্স্ট টেন্সের ক্ষেত্রে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করতে হলে ডিড অথবা ডিড নট, ইন্টারোগেটিভ করতে হলে ডিড ব্যবহৃত হবে আর নেগেটিভ করতে হলে ডিড নট ব্যবহার করতে হবে। লক্ষণীয় যে এবং মনে রাখার বিষয় যে বাক্যে ডিড অথবা ডিড নট ব্যবহৃত হলে বাক্যের মূল ভার্ব অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মের ভার্ব হবে। এই কথাটা অত্যন্ত লক্ষণীয় বিষয়। আমরা যদি দেখি যে বাক্যটিতে পাস্ট টেন্সের কোনো চিহ্ন আছে, আমরা আগের উদাহরণটি বলতে পারি দি গার্ল প্লে, the girl not play, nor play yesterday, yesterday। তোমরা সকলেই জানো yesterday বলতে গতকাল, লাস্ট নাইট, yesterday, 5 years ago, এই জাতীয় যদি কোনো শব্দ থাকে অতীত নির্দেশক, তাহলে সেন্টেন্সটি হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু এখানে লক্ষণীয় যে বাক্যে নট শব্দ আছে, নট শব্দ মানে বাক্যটি অবশ্যই নেগেটিভ হবে, পাস্ট টেন্স হবে ইয়েস্টারডে থাকার কারণে। যখন রাইট ফর্ম অফ দি ভার্বসে প্রশ্ন লেখা থাকবে, এই প্রশ্নতে তোমার যে বিষয়টা লক্ষণীয় করতে হবে, প্রশ্নতে যে বিষয়গুলো দেওয়া আছে এই বিষয়গুলোকে আমরা লক্ষ্য করে নির্ধারণ করতে হবে এই সেন্টেন্সটি কোন টেন্সে হবে, কোন স্ট্রাকচারে চলে যাবে, কোন সেন্টেন্সে হবে। আমরা দুইটা সংকেত পেয়েছি, একটি সংকেত ইয়েস্টারডে, এর থেকে বুঝলাম সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আরেকটি সংকেত দেখেছি আমরা নট, সেন্টেন্সটি নেগেটিভ হবে। এটা পাস্ট টেন্সে নেগেটিভ করতে হলে ডিড নট বসাতে হবে, সাবজেক্টের পরে ডিড নট। আমাদের আনসারটা হবে দি গার্ল did not play yesterday, play yesterday। সেইখান থেকে আমরা কি শিখলাম, বাক্যে ডিড অথবা ডিড নট ব্যবহৃত হলে মূল ভার্ব অবশ্যই প্রেজেন্ট টেন্স। yesterday আছে বাক্যটি পাস্ট টেন্স হওয়ার কথা, অর্থাৎ প্লে এর জায়গায় প্লেড হওয়ার কথা। কিন্তু যেহেতু বাক্যটি নেগেটিভ নট শব্দ লেখা আছে, বাক্যটিকে আমরা নেগেটিভ যেহেতু করেছি, তো বাক্যটি হবে ডিড নট। আবারও বলতেছি একটি গুরুত্বপূর্ণ কথা, বাক্যে ডিড অথবা ডিড নট ব্যবহৃত হলে মূল ভার্বটি অবশ্যই প্রেজেন্ট ফর্মের হবে। আমরা দেখেছি পরীক্ষায় অনেকেই বাক্যে ডিড ব্যবহার করে মূল ভার্ব আবার পাস্ট টেন্স করে, একই বাক্যে দুইটা পাস্ট টেন্স পাশাপাশি বসবে না। এই কথাটা আমাদেরকে খুব জোর দিয়ে জানতে হবে। রাইট ফর্ম ভার্বসের আরেকটি রুল হচ্ছে, কোনো বাক্যে শেষে যদি এন ও ডাব্লিউ নাও থাকে, রিনা
read now. Rina read now. Read বার ইন ব্র্যাকেট, এটা ভুল আছে, আমরা এটাকে শুদ্ধ করতে হবে। বাক্যের শেষে যদি নাও, NOW নাও, এখন, বাংলা হচ্ছে এখন, এই শব্দটি যদি থাকে, সেন্টেন্সটি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। সেন্টেন্সটি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইংরেজি স্ট্রাকচার বা রূপ যেটা আমরা বলি, সেটা রূপ হচ্ছে সাবজেক্টের পরে এম ইজ আর, সাবজেক্টের পার্সন অনুসারে এই তিনটির মধ্যে একটি বসবে, এম ইজ আর, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে আমার এখানে সাবজেক্ট হচ্ছে রিনা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সাথে বি ভার্ব হবে ইজ। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে রিনা ইজ, রিনা ইজ। আমরা জানি প্রতিটি কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আবারও বলছি, প্রতিটি কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে রিনা ইজ রিডিং নাও, রিনা এখন পড়িতেছে। এই একটা নিয়ম আমরা এখানে উল্লেখ করব। আরেকটি স্ট্রাকচার আমরা দেখব, সেন্টেন্সটি যদি কোনো সেন্টেন্সের শেষে যদি সময় উল্লেখ থাকে, কোনো সেন্টেন্সের শেষে যদি সিন্স অথবা ফর উল্লেখ থাকে, দুইটার মধ্যে একটা, এবং তার সাথে যদি ব্যাপিয়ে সময় উল্লেখ থাকে, সেন্টেন্সটি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবারও বলতেছি, দুইটা শব্দ থাকবে এখানে, সিন্স অথবা ফর, এই দুইটির মধ্যে একটি, সিন্স অথবা ফর, সিন্স অথবা ফর, এই দুইটির মধ্যে একটি থাকবে, আর তার সাথে ব্যাপিয়ার সময় থাকবে। ব্যাপিয়ার সময় যদি থাকে, সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন আই রিড ইন দিস স্কুল, আমি এই স্কুলে পড়তে চাই, ইন দিস স্কুল ফর 5 years। আমি আগে যে কথাটা বলেছি, এই কথাটা আজকের প্রশ্নতে সংকেত দেওয়া আছে। একটি সংকেত হচ্ছে সিন্স অথবা ফর, এই দুটির মধ্যে একটি আছে, আর তার সাথে 5 years, 5 বছর ব্যাপী একটা সময় দেওয়া আছে। সেই ক্ষেত্রে এই দুইটি সংকেত থাকলে আমরা বলবো এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের রূপ হচ্ছে, স্ট্রাকচার হচ্ছে, সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, পার্সন অনুসারে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি। আগেই বলেছি যে কন্টিনিউয়াস হলেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে আমরা কি করতে পারি, সেন্টেন্সটি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আই যেহেতু সাবজেক্ট, আই হ্যাভ বিন। লক্ষণীয় যে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বিন হবে, আর বাকি সকল ক্ষেত্রে হ্যাভ বিন হবে। আই হ্যাভ বিন, ভার্বের সাথে আইএনজি, আই হ্যাভ বিন রিডিং ইন দিস স্কুল ফর 5 years। এখানে একটি কথা উল্লেখ করে ভালো, সিন্স এবং ফর, আমি বলেছি সিন্স অথবা ফর দুইটির মধ্যে একটি থাকবে। এই দুইটির আলাদা একটি ব্যবহার আছে। সিন্স থাকলে তার সাথে নির্দিষ্ট সময় উল্লেখ থাকবে, এবং ফর থাকলে তার সাথে অনির্দিষ্ট সময়। এখানে ফর আছে, অনির্দিষ্ট সময় 5 years, কোন 5 বছর এটা আমরা জানি না, কিন্তু যদি সিন্স থাকে তাহলে 5 বছর লেখা থাকবে, 19 এত সাল থেকে এত সালে, এই 5 বছর নির্ধারিত করা, নির্দিষ্ট করা 5 years উল্লেখ থাকবে। সিন্স এবং ফরের আলাদা ব্যবহার আমরা পরবর্তীতে জানব। আমরা এরপরে 3টি জিনিস দেখব, যে 3টি জিনিস অতি গুরুত্বপূর্ণ আমাদেরকে যে কোনো গাইডেড রিডিংয়ে আমাদের সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে। এই 3টি জিনিস খুবই দরকারি। এটাকে আমরা কন্ডিশনালও বলি, এটা কমপ্লিটিং সেন্টেন্সও আসতে পারে, কন্ডিশনালও আসতে পারে, এটা রাইট ফর্ম ভার্বসও আছে। এটা আমরা যে কোনো গাইডেড রিডিংয়ে আমরা সেন্টেন্স তৈরির ক্ষেত্রে ব্যবহার করতে পারি। ইফ নিয়মটা হচ্ছে, আমি এই আলাদা 3টার মধ্যে একটা, প্রথমটা হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। অর্থাৎ ইফের পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে তার পরবর্তী অংশটা অবশ্যই ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। চলে আমরা একটা উদাহরণ দেখি। ইফ ইউ প্লে, যদি তুমি খেলো। ইফ পরে প্রেজেন্ট ইনডিফিনিট, কমপ্লিটিং সেন্টেন্সে আসলে এটা আনকমপ্লিট থাকবে, আমি একটা অংশ যোগ করব। তবে অবশ্যই
এই অংশটা হবে ফিউচার ইনডিফিনিট। বাংলা অর্থটা আমি নিজে নিজে তৈরি করতে পারি, এটার অল্টারনেটিভ অনেক উত্তর হতে পারে। যদি তুমি খেলো তুমি পুরস্কার পাবে, যদি তুমি খেলো তোমার শরীর সুস্থ থাকবে। বাংলায় আমি নির্ধারণ করব কি করব। যুক্তিসঙ্গত একাধিক উত্তর হতে পারে যদি কমপ্লিটিং সেন্টেন্স হয়। রাইট ফ্রম ভার্বস হলে আমরা যেটা আজকে আলোচনা করছি, রাইট ফ্রম ভার্ব হলে আমাদেরকে কিছু হিন্টস দিয়ে রাখবে। ইউ গেট এ প্রাইজ, যদি তুমি খেলো তাহলে তুমি একটি পুরস্কার পাবে। বাট গেট ভার্বটি ইন ব্র্যাকেট, অর্থাৎ এখানে ভুল ভার্ব, ভার্বের গঠন স্ট্রাকচার ভুল আছে। রাইট ফ্রম ভার্বসে আর প্রশ্ন আসলে এভাবে আসবে, কমপ্লিটিং সেন্টেন্সে আসলে কিছুই দেওয়া থাকবে না। তাহলে আমাদের কাজটা হচ্ছে ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরেরটা ফিউচার ইনডিফিনিট। আনসারটা হবে ইউ উইল গেট এ প্রাইজ। বাকি সবটি ইফ ইউ প্লে, যদি তুমি খেলো ইউ উইল গেট এ প্রাইজ। এটা ফিউচার ইনডিফিনিট স্ট্রাকচার হয়ে গেল। প্রথম কন্ডিশন, এটা আমরা কন্ডিশনালে পড়লে ইট ইজ ফার্স্ট কন্ডিশন। এবার আমরা আসবো সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন আমরা একই উদাহরণ দিয়ে বলবো, সহজ। একই উদাহরণ থাকলে আমাদের কাজ করতে সুবিধা। প্রেজেন্ট ইনডিফিনিটের জায়গায় হবে ফার্স্ট ইনডিফিনিট। ফার্স্ট, আগের কথা ছিল ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট, সেকেন্ড কন্ডিশনে বলছে ইফের পরে ফার্স্ট ইনডিফিনিট। আনসারটা ডান দিকটা হবে ফার্স্ট কন্ডিশনাল। আমরা বইয়ের ভাষাটা বলবো ফিউচার ইনডিফিনিট নয়, এটা হবে ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল, আমি ফার্স্ট কন্ডিশনালের ব্যাখ্যা দিচ্ছি। ফার্স্ট কন্ডিশনাল বলতে খুব বেশি কঠিন কিছু না। আমরা প্রথম কন্ডিশনাল যদি মুখস্থ করতে পারি, আয়ত্ত করতে পারি, আমাদের নিয়ন্ত্রণে আনতে পারি, দ্বিতীয় কন্ডিশনাল এমনিতেই আসবে। আমরা শুধু এই উদাহরণটা দিয়ে আমরা বুঝিয়ে দেবো, প্লেয়ের জায়গায় হবে প্লেড, তাহলে এই প্লের পরে ফার্স্ট ইনডিফিনিট হয়ে গেল। আনসারটা উইলের জায়গায় উইল হবে, শেষ। উইলের জায়গায় উড হবে, শ্যালের জায়গায় শুড হবে, আর কোনো চেঞ্জ নয়। এখানে ফার্স্ট কন্ডিশনাল থাকলে এই কথাটা একটা রাইট ফ্রম ভার্বস একটা নিয়ম আছে, সাবজেক্টের পরে ক্যান, মে, শ্যাল, উইল, কুড, উড, শুড, মাইট, অর্থাৎ এই চারটার প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স যদি থাকে এর পরবর্তী ভার্ব অবশ্যই প্রেজেন্ট টেন্স হবে। আবারও বলতেছি, ক্যান, মে, শ্যাল, উইল, কুড, মাইট, শুড, উড, সাবজেক্টের পরে আটটা যদি থাকে তাহলে এর পরবর্তী ভার্ব হবে প্রেজেন্ট টেন্স। সেই ক্ষেত্রে আমাদের ফার্স্ট কন্ডিশনালে সাবজেক্টের পরে উড আছে, ভার্ব হবে প্রেজেন্ট টেন্স। আমরা এই মুহূর্তে আমরা যেটা দেখেছি এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। এবার আমরা একটু দেখব থার্ড কন্ডিশনাল। ইফের পরে যদি আমাদের ফার্স্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে ডান দিকটা হবে পারফেক্ট কন্ডিশনাল। ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট হলে ফিউচার ইনডিফিনিট, ইফের পরে ফার্স্ট ইনডিফিনিট হলে ফার্স্ট কন্ডিশনাল। এবার বলবো ইফের পরে ফার্স্ট পারফেক্ট, ইফের পরে ফার্স্ট পারফেক্ট, ডান দিক হবে পারফেক্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনালের জায়গা হবে পারফেক্ট কন্ডিশনাল। আমরা যদি এই উদাহরণটা আমরা ব্যবহার করি, ইফের পরে ফার্স্ট পারফেক্ট, ইফ ইউ হ্যাড ফার্স্ট কন্ডিশনাল, ইফের পরে ফার্স্ট পারফেক্ট হয়ে গেছে, পরবর্তীটা হবে ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে would have, might have, could have, should have, পরবর্তী ভার্ব হবে ভার্বের রূপ হবে পারফেক্ট রূপ, ফার্স্ট পার্টিসিপল রূপ। যখন এই সাবজেক্টের পরে হ্যাভ, হ্যাজ, হ্যাড ব্যবহার হবে, পরবর্তী ভার্ব হবে পারফেক্ট ফার্স্ট পার্টিসিপল। তাহলে আমরা যখন বলবো তাহলে কি বলবো, আমরা একটি উদাহরণ দিয়ে বলতে পারি। উদাহরণটা একটা নতুন উদাহরণ দিই। ইফের পরে ফার্স্ট পারফেক্ট, ইফ ইউ হ্যাড কাম, যদি এই ইফ ইউ হ্যাড কাম ফার্স্ট, ইফের পরে ফার্স্ট পারফেক্ট, পরবর্তীটা আমরা ধরে নিলাম এটা কন্ডিশনাল, আমরা ধরে নিলাম এটা কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্সের ডান দিক দেওয়া নেই, তাহলে আমরা আনসারটা কি লিখবো, ইফ ইউ হ্যাড কাম। যদি তাহলে আমরা বলবো
ইউ, শুড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ হতে পারে। ইউ মাইট হ্যাভ, ইউ মাইট হ্যাভ। একটি ভার্ব লিখবো এইটার সাথে অর্থ মিলিয়ে। তাহলে তাহলে আমরা কি লিখতে পারি? আই লিখতে পারি, সাবজেক্ট আই লিখতে পারি। আই মাইট হ্যাভ ভার্বের সাথে ফার্স্ট পার্টিসিপল একই ভার্ব ব্যবহার করতে পারি আমরা। কাম, কেম, কাম, ফার্স্ট পার্টিসিপল হচ্ছে কাম। বাকি সেন্টেন্স কমপ্লিট করতে পারি। আমরা যে তিনটা কন্ডিশনাল করলাম, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, আমরা এই তিনটা কন্ডিশনালের মধ্যে আমরা তিনটা উদাহরণ দিলাম। আমরা এই কাজগুলো যদি আমরা নিজেরা কাজ করতে পারি, আমরা নিজেরা বারবার প্র্যাকটিস করলে এই রাইট ফর্ম ভার্বসটা আমাদের অনেক অনেক কাজে লাগবে। আমরা বারবার চেষ্টা করব এই রাইট ফর্ম ভার্বসের নিয়মগুলোকে প্র্যাকটিস করার জন্য, আয়ত্ত আনার জন্য। আর এইগুলো দিয়ে আমরা অনেক সময় অনেকগুলি সেন্টেন্স তৈরি করতে পারবো। আমরা গাইডেড রাইটিংয়েও আমাদের অনেক উপকার হবে। আজকে আমার এই নির্ধারিত ক্লাসটি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।